আমন্ত্রণ সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি আমি সুমনা সিং। আমি শাহনাজ শারিয়া। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ দুপুরের শিরোনামগুলো। প্রথম ধাপে ৭৮ উপজেলায় চলছে ভোট। ব্যালট বাক্স ভরার দেয় প্রিজাইডিং অফিসার সহ আটক ৬। আটাশ বছর পর ডাকসুর ভোট সোমবার, লড়ছে ১৩টি প্যানেল। দুপুরে কেন্দ্রে যাবে নির্বাচনী সরঞ্জাম। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আরো উন্নতি, আইসিইউ থেকে কাল নেওয়া হতে পারে কেবিনে। ছয় মরদেহ উদ্ধারে শেষ বুড়িগঙ্গা অভিযান। ১ বছরে নিহত ১৪ নিয়ন্ত্রণের ক্ষমতা চায় নৌ পুলিশ। রাঙামাটিতে একের পর এক উঠছে বহুতল ভবন, বাড়ছে পাহাড় ধসের ঝুঁকি, তৎপর নয় কর্তৃপক্ষ। শুনছিলেন সংবাদ দুপুরের শিরোনামগুলো। এবার জানাবো পুরো খবর। উপজেলা নির্বাচনে অনিয়মের অভিযোগে সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, রাজশাহী ও হবিগঞ্জের ১৫ কেন্দ্রে ভোট স্থগিত হয়েছে। এছাড়া সিরাজগঞ্জে প্রিজাইডিং কর্মকর্তা সহ ৩ জন ও রাজশাহীতে ২ জন সহকারী প্রিজাইডিং অফিসার সহ ৩ জনকে আটক করা হয়েছে। লালমনিরহাটে প্রত্যাহার করা হয়েছে ২ নির্বাচনী কর্মকর্তাকে। সকাল ৮টা থেকে ১২ জেলার ৭৮ উপজেলায় চলছে ভোট গ্রহণ। শুরুর ১ ঘণ্টা পরই সিরাজগঞ্জে ৩ কেন্দ্রের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। পরে এক প্রিজাইডিং অফিসার ও ২ সহকারী প্রিজাইডিং অফিসার আটক হন। এদিকে কারচুপি ও ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে কুড়িগ্রামের ৮ কেন্দ্রের ভোট স্থগিত হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে লালমনিরহাটের কালীগঞ্জে এক প্রিজাইডিং কর্মকর্তা সহ ২ জনকে প্রত্যাহার করা হয়েছে। একই জেলায় জাল ভোট দেওয়ার অভিযোগে আটক হয়েছেন সাবেক ইউপি মেম্বার সহ ২ জন। নির্বাচন সুষ্ঠু নির্বাচন হচ্ছে, কোনো রকম গন্ডগোল, কোনো ফাসাদ হয় নাই। আজকে অবস্থা খুব ভালো হয়েছে। আমরা ভোট শান্তি সম্পূর্ণভাবে দিতে পারতেছি। উৎসব মুখর পরিবেশে ভোট দিতে আসছে। রাস্তাঘাটে কোথাও কোনো সমস্যা নাই, তারা নির্বিঘ্নে তাদের ভোট অধিকার প্রয়োগ করার জন্য ভোট কেন্দ্রে আসছে এবং তারা ভোট দিচ্ছে। ভোট গ্রহণকালে যদি কোনো কেন্দ্রে কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায় এবং সেটি যদি তথ্যভিত্তিক হয় এবং যৌক্তিক হয়, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক ভোট গ্রহণ স্থগিত অথবা বন্ধ করা হতে পারে। নির্বাচনের খবর জানাতে রাজশাহী ও সিরাজগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, কেন্দ্রে ভোটার উপস্থিতি আপনি কেমন দেখছেন? পরিবেশ নিয়ে প্রার্থীরা কি বলছেন? আচ্ছা, এখন প্রায় ১-২টা বাজে, তো ভোট কেন্দ্রের আর মাত্র ২ ঘন্টা বাকি থাকলো। আমরা দেখেছি যে রাজশাহীর যে ৮টি উপজেলায় এবার ভোট গ্রহণ হচ্ছে, তার মধ্যে আমি কিন্তু সকাল থেকে চারঘাটের যে ৫২টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে সেইখানে আমরা বিভিন্ন কেন্দ্রে গেছি। তবে ভোটারদের উপস্থিতি কিন্তু আমরা খুবই কম দেখতে পেয়েছি। প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বলেছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই গোদাগাড়ি চারঘাটের হলিদাগাছি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে। এখানে কিন্তু ভোটারের সংখ্যা ৭৬৬ জন ভোটার। তবে এই বেলা ২টা পর্যন্ত কিন্তু মাত্র ২২% ভোট এখানে কাস্ট হয়েছে বলে জানিয়েছেন আমাদেরকে প্রিজাইডিং অফিসার শফিকুল হাসান। তো তিনি মূলত বলছেন যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে, আইন শৃঙ্খলা বাহিনী টহল আছে, তারা নিশ্চিত করছে যে ভোটারদেরকে তাদের নিজ ভোট কেন্দ্রে এসে প্রার্থীদের তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেওয়ার জন্য প্রার্থীরাও তারা ভোটারদের যাচ্ছেন। কিন্তু ভোটারদের ভোট কেন্দ্রে আসতে কিন্তু অনীহার কথা তিনি জানিয়েছেন, মূলত এই কারণেই যে ভোটারদের উপস্থিতি কম এইটি তিনি বলছেন। তবে দুপুরের পর একটু চাপ বরাবর সব নির্বাচনে কিন্তু দুপুরের পর একটু চাপ বাড়ে। তিনিও আশা করছেন যে নির্বাচন দুপুরের পর চাপ বাড়তে পারে। আরেকটি বিষয় জানা রেখে যে রাজশাহীর যে ৮টি উপজেলা নির্বাচন হচ্ছে, এর মধ্যে বলছিলেন ভোটার সংখ্যা কম, এর কারণ হিসেবে কি বলছে নির্বাচন কমিশন? নির্বাচনের উত্তাপ যেমন বাড়ছে, তবে সেই সাথে কিন্তু আপনার দেখেছি যে রাজশাহীর গোদাগাড়ির আল জামিয়াতুস সালাত মাদ্রাসায় কিন্তু সেখানে জাল ভোট ব্যালট বাক্সে দেওয়ার সময় সেখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই কেন্দ্রে কিন্তু পরিদর্শনে গেছিলেন। সেই সময় তিনি ২ জন সহকারী প্রিজাইডিং অফিসার সহ একজন পোলিং এজেন্টকে সেখানে আটক করে এবং তারপরে বিষয়টি যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আছে বা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা আছে তাদেরকে বিষয়টি অবহিত করলে তারা কিন্তু ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেছে। এছাড়াও আমরা দেখি যে রাজশাহী তানোর এবং গোদাগাড়ি সহ চারঘাটেও কিন্তু বেশ কিছু জায়গায় মোটামুটি কিছু সহিংসতা ঘটনা ঘটেছে। তবে এই গোদাগাড়ি, চারঘাট এবং তানোরে নির্বাচন কিন্তু বন্ধ হয়নি। তবে আশা করছে যে নির্বাচন সংশ্লিষ্টতা যে দুপুরের পর ভোটারদের চাপ বাড়বে এবং ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। মানুল, আপনি সাথেই থাকুন। এবার যাচ্ছি সিরাজগঞ্জে সহকর্মী দিলীপ গৌড়ের কাছে। দিলীপ, সিরাজগঞ্জে ৩ কেন্দ্রে ভোট স্থগিত হয়েছে, আমরা জানি। আর কোনো অনিয়মের খবর আপনি পেয়েছেন কিনা?
আপনারা জানেন যে প্রথম ধাপে সিরাজগঞ্জে 7টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে অনিয়মের অভিযোগে সিরাজগঞ্জের সদর উপজেলায় একটি নির্বাচন কেন্দ্র এবং শাহজাদপুরের 2টি ভোট কেন্দ্র স্থগিত করা হয়েছে। আমি এখন অবস্থান করছি শাহজাদপুরের উপজেলা নির্বাহী অফিসে। এখানে কিছুক্ষণ আগেই আপনারা জানেন যে সিরাজগঞ্জে শাহজাদপুরে 3 জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচন করছে, এখানে অন্য কোনো পদে নির্বাচন হচ্ছে না। এবং এই নির্বাচনে এখানে জাসদ এবং জাতীয় পার্টির 2 জন প্রার্থী রয়েছে। তারা যে অভিযোগ এনেছে যে সকাল থেকেই কোনো ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি না থাকলেও প্রত্যেকটি কেন্দ্রেই সরকার দলীয় সমর্থক নৌকার পক্ষে তারা ব্যালটে সিল মেরে মেরে ভরে দিয়েছে। এবং এই অভিযোগে কিন্তু আসলে তারা এখন এখানে উপজেলা নির্বাহী অফিসারের কাছে উপস্থিত হয়েছেন। এখানে আমরা দেখেছি জাতীয় পার্টির যে মোক্তার হোসেন তিনিও অভিযোগ করেছেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিটি ভোট কেন্দ্র দখল করে নৌকা প্রতীকে সিল মারা হয়েছে। এখানে জাসদের যে শফিকুল ইসলাম মশাল প্রতীকে নির্বাচন করছে তিনিও জানিয়েছেন যে এখানে প্রত্যেকটা ভোট কেন্দ্রে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ভোট কেন্দ্রকে দখল করে নৌকা প্রতীকে সিল মেরেছে। ভোটার এখানে দিলীপ, আমরা বুঝতে পেরেছি। পরবর্তীতে নিশ্চয়ই আমরা আবারও আপনার কাছে আপডেট জেনে নেব। উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে প্রথম ধাপের ভোটের নিরাপত্তায় ৭৮ উপজেলা নির্বাচনী এলাকায় মোতায়েন আছে আইনশৃঙ্খলা বাহিনী প্রায় ১ লাখ সদস্য। খোলা হয়েছে ১৩টি মনিটরিং সেল। অনিয়মের অভিযোগ পেলে ভোট স্থগিতের সিদ্ধান্তের কথা জানিয়েছে কমিশন। ১৯৮৫ সালে শুরু হয় উপজেলা পরিষদ নির্বাচন। পঞ্চমবারে এসে প্রথম দলীয় প্রতীকে ভোট হচ্ছে। 5 ধাপের এই নির্বাচনে প্রথম ধাপে ৮৭ উপজেলায় তফসিল দেয় নির্বাচন কমিশন। তবে আদালতের নির্দেশে রাজশাহীর পবা, কুড়িগ্রামের ফুলবাড়ি ও সিরাজগঞ্জের উল্লাপাড়ার ভোট স্থগিত হয়। আর অনিয়মের শঙ্কায় আদিতমারি, জামালগঞ্জ ও পূর্বধলার ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। নাটোর সদর, মাদারগঞ্জ ও মেলান্দহে একাধিক প্রার্থী না থাকায় কোনো পদে হচ্ছে না ভোট। এতে আজ ভোট হচ্ছে ৭৮ উপজেলায়। এছাড়াও চেয়ারম্যান পদে ভোট স্থগিত আছে নীলফামারী সদর ও জলঢাকা উপজেলার। ৭৮ উপজেলার মধ্যে 11 উপজেলায় চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে। উপজেলাগুলো হলো বোদা, জামালপুর সদর, সরিষাবাড়ি, নেত্রকোনা সদর, কেন্দুয়া, সিরাজগঞ্জ সদর, কাজীপুর, জয়পুরহাট সদর, পাঁচবিবি, মোহনপুর ও বাঘা। এ ধাপে চেয়ারম্যান পদে প্রার্থী 207 জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী 386 জন, নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী 249 জন। ভোটার ১,৪২,৪৮,০০০-এর বেশি, কেন্দ্র ৫,৮৪৭। ভোটের নিরাপত্তার দায়িত্ব পালন করছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ১ লাখ সদস্য। এদের মধ্যে পুলিশ, গ্রাম পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন কেন্দ্রে। র্যাব ও বিজিবি মাঠে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছেন। এছাড়া আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচনের দায়িত্ব পালন করছেন ২০০-র বেশি বিচারিক ও নির্বাহী হাকিম। এবারের ভোটে বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল অংশগ্রহণ না করলেও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের আশা কমিশনের। অ্যাডমিরাল হলেন নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। এ সময় প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধানকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তার সাফল্য কামনা করেন। নৌবাহিনী প্রধানও ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী ১৯৭৮ সালে 10 জুন বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন। ২০১৬ সালের 15 ফেব্রুয়ারি থেকে তিনি কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ২৮ বছর পর ডাকসুর ভোটকাল। গতরাতে শেষ হয়েছে প্রচার। সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় সাধারণের চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পাঠানোর কাজ কোন পর্যায়ে আছে? ভোটের প্রস্তুতি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বলছে? আর জনসাধারণের চলাচলের বিষয়ে কি ধরনের নিষেধাজ্ঞা থাকছে প্রশাসনের পক্ষ থেকে? নির্বাচনী সরঞ্জাম এখনো পাঠানো শুরু হয়নি, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এরই মধ্যে কেন্দ্রগুলোকে প্রস্তুত করে ফেলেছে এবং সেখানে বুথ তৈরি সহ অন্যান্য যেসব কার্যক্রম রয়েছে সেগুলো এরই মধ্যে শেষ হয়ে গেছে। আমি এই মুহূর্তে রয়েছি জহুরুল হক হলের ভোট কেন্দ্রে এবং সেই কেন্দ্রটি যদি আমি একটু দর্শকদের দেখাই তাহলে দর্শকরা বুঝতে পারবেন। যেহেতু প্রায় ২৮ বছর পরে এই নির্বাচনটি হচ্ছে, তাই সাধারণ শিক্ষার্থীদের কিন্তু এই নির্বাচনের খুঁটিনাটি সব বিষয়ে অনেক আগ্রহ রয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে এই ২৮
বছর পরে এই নির্বাচনের মাধ্যমে তারা আগামীকাল ভোটের দিন তারা তাদের প্রতিনিধিকে বেছে নেবেন, যারা তাদের সংকট সমাধানে ভূমিকা রাখতে পারবেন এরকম প্রতিনিধিকে তারা বেছে নেবেন। আমি একটু দর্শকদেরকে দেখাতে চাই যে এই ভোটের কেন্দ্রগুলো এবং বুথগুলো কেমন হবে, যেহেতু এই বুথ নিয়ে এর আগে নানা ধরনের অভিযোগ ছিল, নানা ধরনের আশঙ্কার কথা জানিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো। এই বুথগুলোতে মূলত এখানে একটি চেয়ার এবং একটি টেবিল রাখা আছে, এখানে একজন শিক্ষার্থী তার বসে তার ভোটটি দিবে, এর বাইরে আর কোনো কিছু নাই। আমি আরও একটি যদি বুথ দর্শকদেরকে দেখাই তাহলে বুঝতে পারবে যে কিভাবে এই ভোটটি শিক্ষার্থীরা দিবেন। এর কারণ হচ্ছে, দেখানোর কারণ হচ্ছে এই বুথগুলো নিয়ে এরই মাঝে বেশ কয়েকটি ছাত্র সংগঠন নানা রকম অভিযোগ করেছে এবং তারা নির্বাচনে কারচুপি হওয়ার আশঙ্কা করছে। যারই অংশ হিসেবে আজকে তারা বলছে যে অস্বচ্ছ ব্যালটের মাধ্যমে যে ভোট নেওয়া হচ্ছে সেখানে কতটা সুষ্ঠু নির্বাচন হবে সেটি নিয়ে তারা আবারও প্রশ্ন তুলেছে এবং তারা বলছে যে এই অস্বচ্ছ ব্যালটের মাধ্যমে ভোট দেওয়াতে তাদের সংশয় আরও বাড়ছে। আমরা বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়টি পুরোপুরি এড়িয়ে যায় এবং তারা এর কোনো সদুত্তর দেননি এবং তারা বলছেন যে নির্বাচন সুষ্ঠু করতে তাদের সব ধরনের উদ্যোগ এরই মধ্যে নেওয়া হয়েছে। আর আগামীকাল এই ডাকসু নির্বাচন উপলক্ষে কোনো বহিরাগত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না এবং রাত 12টার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং যারা ভোট দিতে আসবে যেসব শিক্ষার্থীরা, তাদেরকে আইডি কার্ড নিয়ে আসার জন্য নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আইডি কার্ড ছাড়া কোনো শিক্ষার্থীকে ভোট দিতে দেয়া হবে না বলেও প্রশাসন আমাদেরকে এরই মধ্যে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ডাকসু নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন নূরে আলম। সংবাদ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়কমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের আরও উন্নতি হয়েছে। তাকে আগামীকাল আইসিইউ থেকে কেবিনে নেওয়া হতে পারে। সকালে তথ্য নিশ্চিত করেছেন ডাক্তার আবু নাসার রিজভী। তিনি জানিয়েছেন ওবায়দুল কাদেরের চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসক কার্ডিও থোরাসিক সার্জন ডাক্তার সেবাস্তিন কুমার সামিও ওবায়দুল কাদেরের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি নিয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন। এর আগে শনিবার ওবায়দুল কাদেরের শ্বাসনালীর নল খুলে দেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যেতে রাজি নন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। আজ তার স্বাস্থ্য পরীক্ষা করার কথা ছিল মেডিকেল বোর্ডের। প্রস্তুত রাখা হয়েছিল কেবিন ব্লকের 621 ও 622 নম্বর কক্ষ। এজন্য কারা ফটক ও হাসপাতালে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থাও। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি মহাসচিব সহ দলের জ্যেষ্ঠ নেতারা দলের চেয়ারপারসনের উন্নত চিকিৎসার বিষয়ে কথা বলেন। সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসা বা স্বাস্থ্য পরীক্ষা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে করা হবে। খালেদা জিয়ার এখানে আসার কথা ছিল, তো উনি আজকে আসবেন না। আমরা এখানে ওনাকে যে কোনো সময় আসলে সম্পূর্ণ প্রস্তুত আছি ওনাকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। দুইবার উনি এখানে আসছেন কিন্তু উনি সঠিক চিকিৎসা পান নাই। ইউনাইটেড হাসপাতালে যারা বিশেষজ্ঞ আছে তাদের দ্বারা চিকিৎসা করাতে উনি চান। অতএব ওখানে যে চিকিৎসা করলে অবশ্যই উনি বেটার ফিল করবেন, মানসিকভাবে হলেও বেটার ফিল করবেন, শারীরিকভাবে তো করবেনই। মানবতা বিরোধী অপরাধ মামলায় ময়মনসিংহের কিতাব আলী ফকির সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সকালে তদন্ত সংস্থা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, 5 অভিযুক্তের মধ্যে কিতাব আলী, জনাব আলী ও আব্দুল কুদ্দুস আটক রয়েছেন। পলাতক আছেন মহরম ফকির ও আব্দুর রশিদ। অভিযুক্তের বিরুদ্ধে একজনকে ধর্ষণের পর হত্যা সহ 45 জনকে হত্যা, 7 জনকে অপহরণ এবং একজনকে দেশ ছাড়ার বাধ্য করার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত সবাই এখন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এর আগে রাত 2টায় তারাবুনিয়া পৌঁছায় মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স। নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে গত 1 বছরে সদরঘাটে 5টি খেয়া নৌকা দুর্ঘটনায় প্রাণ গেছে 14 জনের। তারপরও প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে খেয়া পারাপার। নৌপুলিশ বলছে তাদের নিয়ন্ত্রণ ক্ষমতা না থাকায় পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। রাঙামাটিতে একের পর এক গড়ে উঠছে বহুতল ভবন, বাড়ছে অপরিকল্পিত নগরায়ন। এতে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য,
তেমনি বাড়ছে পাহাড় ধসের ঝুঁকি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো উদাসীন বলে অভিযোগ স্থানীয়দের। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটি দিনে দিনে হারাতে বসেছে এর গৌরব। আইন অমান্য করে যেখানে সেখানে গড়ে উঠছে বহুতল ভবন, ফলে সবুজ প্রকৃতির স্বাভাবিক রূপ পাল্টে তৈরি হচ্ছে কংক্রিটের জঞ্জাল। জেলার অন্যান্য জায়গার চেয়ে এই প্রবণতা বেশি রাঙামাটি পৌর এলাকায়। কর্তৃপক্ষ বলছে, ভবন নির্মাণের আগে পৌরসভার অনুমতি নেওয়ার কথা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা মানা হচ্ছে না। আমাদের রাঙামাটির পুরো প্রাকৃতিক যে সৌন্দর্য সেটাকে নষ্ট করে ফেলছে এই ভবনগুলো। এখনো পর্যন্ত অনেক সরকারি প্রতিষ্ঠান অনুমোদন নেয় না আমাদের কাছ থেকে, তো সেটা আমরা বারবার বলছি। এই ভবন যেভাবে গড়ে উঠছে, অন্তত নিয়মটা মানলে পরবর্তীতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হলে সেই দায়িত্ব তাদেরকে নিতে হবে। প্রকৌশলীরা বলছেন, শুধু প্রাকৃতিক পরিবেশের ক্ষতিই নয়, অপরিকল্পিতভাবে নির্মিত এসব ভবনের কারণে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। পাহাড়ের ভৌগোলিক অবস্থান ও মাটির ভিত্তি দুর্বল হওয়ায় যথাযথ পরীক্ষা নিরীক্ষা ছাড়া বহুতল ভবন নির্মাণ ঝুঁকিপূর্ণ বলে মত তাদের। সমতলের ক্ষেত্রে মাটির আমরা যে বৈশিষ্ট্য দেখি, পাহাড়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা একটু ভিতর, কারণ এখানে আপনারা দেখেছেন যে গত 2 বছর এখানে ভূমিধসের মতো ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি সংকট তৈরি করছে হ্রদের পাড়ের ভবনগুলো। অবশ্য হ্রদের পরিবেশ ঠিক রাখতে কঠোর নজরদারির গদবাঁধা আশ্বাস দিচ্ছে জেলা প্রশাসন। হ্রদের সৌন্দর্য যাতে ব্যাহত না হয় এবং কাপ্তাই হ্রদের সৌন্দর্য দেখার প্রতিবন্ধকতার সৃষ্টি করে, এ ধরনের কোনো বাড়ি যাতে না উঠতে পারে, এটা আমরা আলোচনা হয়েছে এবং এটা নিয়ে আমরা কাজ করছি। রাঙামাটি শহরে বহুতল ভবনের সংখ্যা কত সে বিষয়ে সংশ্লিষ্ট কোনো দপ্তরে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। জানিয়ে দিচ্ছি সংবাদ দুপুরের শিরোনামগুলো। প্রথম ধাপে ৭৮ উপজেলায় চলছে ভোট, ব্যালট বাক্স ভরার দেয় প্রিজাইডিং অফিসার সহ আটক ৬। আটাশ বছর পর ডাকসুর ভোট সোমবার, লড়ছে ১৩টি প্যানেল। দুপুরে কেন্দ্রে যাবে নির্বাচনী সরঞ্জাম। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আরো উন্নতি, আইসিইউ থেকে কাল নেওয়া হতে পারে কেবিনে। ছয় মরদেহ উদ্ধারে শেষ বুড়িগঙ্গা অভিযানে ১ বছরে নিহত ১৪ নিয়ন্ত্রণের ক্ষমতা চায় নৌ পুলিশ। রাঙামাটিতে একের পর এক উঠছে বহুতল ভবন, বাড়ছে পাহাড় ধসের ঝুঁকি, তৎপর নয় কর্তৃপক্ষ। শুনছিলেন সংবাদ দুপুরের শিরোনামগুলো।